হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডি 2025 এর 4th ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে, যদি 7a = 6b = 12c হয় তাহলে a:b:c। কি বলেছে দেখো, আমি একটু লিখে নিই। আচ্ছা, 7a = 6b = 12c। তা এই টাইপের অঙ্কগুলো যখন এরকম দিয়ে দেবে 7a = 6b = 12c বা যা কিছু এরকম টাইপের যদি দেয়, এরকম প্যাটার্নে যদি দেয়, আর তখন তোমাদের যদি a b আর c এর অনুপাত বের করতে বলে, তাহলে সেটা কি করে করতে পারি আমরা? দেখো, সেটা একটু শর্টকাটে আমরা করতে পারি। সেই পদ্ধতিটা আগে করাই, তারপর অন্য পদ্ধতি করাচ্ছি। দেখো, এখানে যখন আমি এর ভাগটা বের করব তখন এর ভাগটাকে আমি ধরবো না, আমি কি ধরবো, বি এর সাথে যত আছে সেইটা, মানে বি এর সহগ 6 আর সি এর সহগ 12, সেই দুটোকে আমরা গুণ করব। তাহলে এর ভাগে কত হবে, বি এর সহগ আর সি এর সহগের গুণফল, মানে 6 × 12 অনুপাত। এবার বি এর অনুপাতটা বার করছি, তাহলে বি এর যখন বার করব তখন বি টাকে ধরবো না, বি বাদ দিয়ে অন্য যে দুটো, মানে এ আর সি এর সহগ দুটোকে গুণ করব, মানে এর সহগ 7, সি এর সহগ 12, মানে 7 × 12 করব। এটা অনুপাত। এবার সি এর ভাগটা বার করছি, তাহলে সি এর ভাগ যখন বার করব তখন সি এর সহগকে ধরবো না, তখন এ আর বি এর সহগ দুটোর গুণ করব। এ আর বি এর সহগ কত, 7 আর 6, মানে 7 × 6 হবে। আচ্ছা, এই প্রত্যেকের মধ্যে দেখো 6 কমন আছে, তাই না? তাহলে 12 এর মধ্যেও 6 আছে, এই 6 আর এই 6 প্রত্যেকের মধ্যে 6 আছে, মানে তিনটা থেকে আমি 6 কমন নিতে পারি, মানে তিনটা থেকে 6 উঠে যাবে যেহেতু অনুপাত আছে। তাহলে হবে কত, 12 এখান থেকে 12 থেকে 6 যদি উঠে যায় তাহলে 2 থাকে, মানে 7 × 2 = 14 7, মানে 12:14:7, তার মানে অপশন বি হবে। তো এইভাবে আমরা করতে পারি, যখন এর ভাগ বার করব তখন এটাকে বাদ দিয়ে অন্য দুটোর সহগের গুণফল, মানে যেইটাকে ভাগটা বার করব সেইটাকে বাদ দিয়ে অন্য দুটোর সহগের গুণফল করব। বির ভাগে যখন করছি তখন বিটাকে বাদ দিয়ে এ আর সি সহগের গুণফল, আবার সিটাকে যখন করছি তখন সিটাকে বাদ দিয়ে এ আর বির সহগের গুণফল। তো এইভাবে আমরা করতে পারি। আরেক রকম ভাবেও আমরা করতে পারি, সেটা কি দেখো, আমাকে বলেছিল 7a = 6b, এখান থেকে আমি a বাই b বার করি, a বাই b সমান সমান কি হবে, 6/7, মানে প্রথম দুটোকে নিয়েছে, হ্যাঁ। তাহলে a:b সমান সমান কত হবে, 6:7। একই রকম করে আমি যদি পরের দুটোকে সমান করি, মানে 6b = হচ্ছে 12c, তাহলে b বাই c সমান সমান কত, 12/6, কাটাকুটি যায়, 6 × 2 = 12, নিচে 1 থাকে, তার মানে b:c সমান সমান কত, 2:1। তাহলে a:b বেরিয়েছে 6:7 আর b:c বেরিয়েছে হচ্ছে 2:1। তাহলে এরকম টাইপের দেখো আমার কি করতে হয়, a:b b:c বলে দিলে প্রথমটার বির ভাগে যত আছে, মানে 7 আছে, সেটা দিয়ে পরের দুটোকে গুণ করব, আর পরেরটার বির ভাগে যত আছে, মানে 2 আছে, সেটা দিয়ে প্রথমের দুটোকে গুণ করব। আচ্ছা, তাহলে প্রথমটার বির ভাগে কত, 7, 7 দিয়ে পরের দুটোকে গুণ করব, মানে 7 × 2 = 14 7 × 7। আর প্রথমটার বির ভাগে আছে দ্বিতীয়টার বির ভাগে আছে 2, তাহলে 2 দিয়ে প্রথমের দুটোকে গুণ করব, মানে 6 × 2 = 12 7 × 2 = 14। তাহলে দেখো দুটোরই বির ভাগে 14 চলে আসলো, তাহলে a:b:c এইভাবেও আমি করতে পারি 12:14:7। তো তোমাদের যেটা পছন্দ তোমরা করতে পারো, প্রথমটা করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর দ্বিতীয়টা, প্রথমটা যদি বাই চান্স ভুলে যাও তাহলে দ্বিতীয়টা করতে পারো, প্রথমটা করাটাই ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরটা দেখো কি বলছে, বলছে সমীর ব্যাংকে বার্ষিক 4% সুদের হারে কিছু টাকা রাখে। সে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ বাবদ 153 টাকা পেলে একই হারে 2 বছরের সরল সুদ কত হবে? আচ্ছা, দেখো কি বলছে, সুদের হার বলেছে 4%, মানে আর এর মান বলেছে 4%, সময় কত বলেছে, সময় বলছে 2 বছর, মানে টি এর মান বলেছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ বলেছে 153 টাকা। তা আমি ধরছি আসল সমান সমান হচ্ছে x। তাহলে আসল যদি x হয় তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, তাহলে x * 1 + r/100, r এর মান হচ্ছে 4, তাহলে 4/100, তার পাওয়ারে 2 হবে যেহেতু t টা 2 রয়েছে। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। আমাকে এখানে সুদটা বলে দিয়েছে, তো সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ আসলটা, তার থেকে আমি যদি আসলকে বাদ দিই, মানে মাইনাস যদি x করি, আসলকে বাদ দিই, তবে আমার সেটা সমান সমান কত হবে, 153 হবে। আচ্ছা, এখানে দেখো 4 আর 100 কাটাকুটি যায়, 4 25 100, মানে হয় 25, আর উপরে থাকে 1, তাহলে x ইনটু এটার লসাগু করলে কত, 1 + 1 এর 25 এর লসাগু করলে হয় 26/25 তার হোল স্কয়ার, মাইনাস x সমান সমান হচ্ছে 153। তাহলে x গুণ 26 এর হোল স্কয়ার করলে কত হয়, 26 এর হোল স্কয়ার করলে 676 ডিভাইডেড বাই 25 এর হোল স্কয়ার করলে 625, উপরে হবে 676, নিচে হবে 625, মাইনাস x সমান সমান 153। এবার যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে কত, 625 লসাগু হবে, উপরে কত বসবে, হবে 676x
মাইনাস 625x, এটা সমান সমান কত? 153। আচ্ছা, তারপরে কত বিয়োগ করলে কত? 676 থেকে 625 বাদ দিলে হয় 51x সমান সমান হবে 153 ইন্টু 625। আচ্ছা, এই 51 আর 153 কাটা যায়, বা 51টাকে ডান পাশে আমি যদি এনে নিই, তাহলে এখানে আর কেটে দিলাম, আমি ডান পাশের নিচে এনে দিলাম, একবার x এর মান বের করে দিলাম। তাহলে 51 গুণ 3 করলেই 153 হয়, তার মানে x এর মান কত বেরোবে? 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 এর 7 আর 3 6 18। মানে আসলটা কত? আসলটা হচ্ছে 1875 টাকা। আমাকে কি বার করতে বলেছে? একই হারে 2 বছরের সরল সুদ কত হবে। তাহলে 2 বছরের সরল সুদ সমান সমান কত হবে? সরল সুদ সমান সমান হবে পিটিআর বাই 100 সরল সুদের ফর্মুলা। পির মান কত? পির মান হচ্ছে আসলটা মানে 1875, তাহলে 1875 ইন্টু টি, টি মানে 2 ইন্টু আর, আর মানে 4%, 4 বাই 100, এটা হচ্ছে সরল সুদ। আচ্ছা, 100 আর 1875 কে যদি 5 দিয়ে কাটি, তাহলে হয় 5 কুড়ি 100, এখানে হয় 3 5 15, 3 7 5 7 35, 2 5 5 5 25। আবার এটাকে 5 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 4 5 20, এর উপরে হবে 5 7 35, 2 5 5 5 25। 4 আর 4 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 75 দুগুণে 150। তাহলে 2 বছরের সরল সুদ কত হবে? 150 টাকা হবে। তো এইভাবে অঙ্কটা করা যেতে পারে, অন্যরকমও নিয়ম আছে, সেভাবেও করতে পারো, তবে এইভাবে করলেই ভালো হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে কোনো পরীক্ষায় একজন ছাত্র 85% নম্বর পেয়ে 68 নম্বরের জন্য ফেল করে, অন্য আরেকজন ছাত্র 50% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়, এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? দেখো, একজন 25% নম্বর পেয়েছে, একজন পেয়েছে 50% নম্বর, তাহলে এদের নাম্বারের পার্সেন্টেজের তফাৎ কত? নাম্বারের পার্সেন্টেজের তফাৎ কত হবে? 50% মাইনাস 25%, মানে কত হয়? 25%। তা এই যে 25% যে তফাৎটা, সেটা নাম্বারের তফাৎ কত? পার্সেন্টেজের তফাৎ 25, সেটা নাম্বারের তফাৎ কত? একটা হচ্ছে 68 নম্বরের জন্য ফেল করে, আর একটা হচ্ছে কোথায় গেল? 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়, মানে একটা 5 নম্বরের থেকে 68 নম্বর কম পায়, 68 নম্বরের জন্য ফেল করে, মানে হচ্ছে 5 নম্বরের থেকে 68 নম্বর কম পায়, এবং আরেকজন হচ্ছে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়। তাহলে এই দুটোর তফাৎ কি? মানে 68 আর 42 যোগ করতে হবে, কারণ একটা 5 নম্বরের থেকে কম পাচ্ছে, একটা 5 নম্বরের থেকে বেশি পাচ্ছে। তার মানে তাদের তফাৎটা কি হবে? ওই দুটোর যোগফল। তার মানে 25% সমান আমি কি লিখতে পারি? এই নাম্বার দুটোর যোগফল, মানে 68 আর 42 যোগ করলে কত হয়? 68 আর 42 যোগ করলে হচ্ছে 4 আর 68 আর আচ্ছা, এখানে আমি যোগ করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। করলে কত? 8 আর 2 10 শূন্য, হাতে 1, 4 একে 5 হচ্ছে 11, 110 হয়। তার মানে এই 25% নাম্বারটা সেটা কার সাথে সমান? 110 নাম্বারের সাথে সমান। তাহলে 1% নাম্বারটা কার সাথে সমান? 110 বাই 25। আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একবারও করতে পারো। 25% যদি 110 হয়, তাহলে 100% মানে কি? 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, ওখানে 110 গুণ 4। যারা জানো তারা এইভাবে করবে, আর যারা জানো না, নতুন ভাবে শিখছো, তাদের জন্য কিন্তু আমি একদম ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1% এত হলো। আমার বলেছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হচ্ছে 100% নাম্বারটা, তাহলে 1% এত হলে 100% কত হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 110 বাই 25 ইন্টু 100। আচ্ছা, 25 কে কাটাকুটি করলে হয় 4 25 100, মানে কত হবে? 440। তাহলে এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? 440। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে একজন দোকানদারের 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার লাড্ডু আছে, ওই একই পরিমাণ জিনিস দিয়ে তিনি 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলাকার লাড্ডু তৈরি করতে পারবেন। তাহলে কি বলেছে দেখো, 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার লাড্ডু আছে, মানে একটা বড় সাইজের লাড্ডু আছে। তা ওইটা থেকে কি করছে? আরো ছোট ছোট কতগুলো লাড্ডু তৈরি করছে। তা যখন এরকম টাইপের লাড্ডু হচ্ছে, একটা সলিড, মানে ওটা পুরোটাই ভর্তি, ভিতরে ফাঁপা না। যেমন যদি একটা বল বলতো, খেলার বল যেগুলো আমরা প্লাস্টিক বল বা ক্যাম্বিস বল যেগুলো আমরা খেলি, টেনিস বল যেগুলো আমরা খেলি, সেগুলো কিন্তু ফাঁপা হয়, ঠিক আছে? তা লাড্ডু মানে কি? সলিড, ওটা পুরো একদম ভর্তি রয়েছে। তাহলে এর ক্ষেত্রে কোন একটা জিনিস ভেঙে একটা বড় লাড্ডু থেকে ছোট লাড্ডু আমরা তৈরি করছি, মানে দুটোর যতগুলো লাড্ডু তৈরি করছি, প্রথমের লাড্ডুটার আয়তন আর ছোট ছোট যতগুলোই লাড্ডু তৈরি করিস, তাদের আয়তন সমান হবে। তাই অত দূর আমার যেতে হবে না, আমি এই অঙ্কটা সহজে করতে পারবো। সেটা হচ্ছে একটা শর্টকাট আমি বলে দিই। তো বলেছে প্রথমের ব্যাসার্ধ ছিল 7 সেমি, পরের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। তাহলে কতগুলো লাড্ডু তৈরি করতে পারবো? বড় লাড্ডুটার ব্যাসার্ধ ডিভাইডেড বাই ছোট যতগুলো লাড্ডু তৈরি করেছি তাদের ব্যাসার্ধ, প্রত্যেকটার ব্যাসার্ধ, তার হোল কিউব। হোল কিউব কেন করছি? কারণ এখানে আয়তনের সাথে যেহেতু সম্পর্ক, আমি বললাম আয়তনটা সমান হবে। আয়তন কি? কিউব করলে আয়তন আসে, স্কোয়ার করলে যেমন ক্ষেত্রফল আসে, কিউব করলে আয়তন আসে, এইরকম আর কি। তাই এখানে আয়তন দুটো সমান হবে, তাই জন্য কিউব করছি। আচ্ছা, 3.5 কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, অথবা তোমরা পয়েন্ট তুলে দিতে পারো, গুণ 10 করতে পারো, মানে 35 কে 2 দিয়ে গুণ করলে হয় 70। একবারে আমি 2 লিখে দিলাম, ঠিক আছে? তার মানে কত হবে? 2 এর কিউব, মানে কত? 2 কিউব করলে হয় 8। তার মানে এইভাবে কতগুলি গোলাকার লাড্ডু তৈরি করতে পারবো? এইভাবে
8টা গোলাকার লাড্ডু তৈরি করতে পারবো। অথবা যদি এভাবেও বুঝতে না পারো, আমি সবার প্রথমে যেটা বলেছিলাম তাদের আয়তনটা সমান হবে। তাহলে বড় লাড্ডুটার আয়তন কত? গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তন সমান সমানের হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে বড় লাড্ডুটার আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে 7 কিউব। আচ্ছা, আর ছোট লাড্ডুগুলোর আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু 3.5 তার হোল কিউব। আমি ধরলাম যে কতগুলো লাড্ডু তৈরি করতে পারে? এক্সট্রা লাড্ডু তৈরি করতে পারবে। তাহলে একটা লাড্ডুর আয়তন হচ্ছে ছোট লাড্ডুর আয়তন এত, তাহলে এক্সট্রা লাড্ডুর আয়তন কত? এত ইন্টু এক্স হবে। তা এটা কার সাথে সমান? এটা বড় লাড্ডুটার আয়তনের সাথে সমান হবে 4/3 ইন্টু পাই ইন্টু 7 কিউব। এইভাবে তোমরা 9-10 ক্লাস 9-10 যখন অঙ্ক ছিল তখন কিন্তু এইভাবে করেছিলে, তাই না? 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে x সমান সমান কি হবে? 7 ডিভাইডেড বাই 3.5 হোল টু দি পাওয়ার কিউব। এইভাবেও তোমরা এই যে যেভাবে 2 এর কিউব আনলে সমান সমান এইভাবেও করতে পারো, যদি না বুঝতে পারো তো। আর এটা বুঝে গেলে সোজা, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? এইভাবেই করবে তোমরা, হ্যাঁ? কিভাবে আসছে সেটা আমি দেখিয়ে দিলাম। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু সে সঠিক ওজনের থেকে 26% কম ওজন ব্যবহার করে, তার লাভের হার কত শতাংশ? তাহলে সে কি করছে? সে মানে আর কি ওজন কম ব্যবহার করছে, মানে বিক্রি করার সময় সে ওজন কম ব্যবহার করছে। কত পার্সেন্ট কম ব্যবহার করছে? 26%। তার মানে সে 100 গ্রামের জায়গায় কত গ্রামের বাটখারা ব্যবহার করছে বা কত ওজন ব্যবহার করছে? 26% কম করছে, মানে 100 মাইনাস 26, তার মানে 76 গ্রাম ব্যবহার করছে। তার মানে ও অ্যাকচুয়াল জিনিসটা বিক্রি করছে হচ্ছে 76, যে জিনিসটা 76 গ্রামের দাম দিয়ে কিনেছিল সেই জিনিসটাও বিক্রি করছে 100 গ্রামের দামে, তাই না? তার মানে ও অ্যাকচুয়াল 26 গ্রামের জিনিস কিনছে, 26 গ্রামের জিনিস কিনছে, সেটা কিনে কত গ্রামে বিক্রি করছে? সেটা কিনে 100 গ্রামের দামে বিক্রি করছে, মানে 26 গ্রামের কিনছে আর 100 গ্রাম সে বিক্রি করছে, কারণ ও তো ওই জিনিসটা 26 বলছে, এটা সরি, এটা ভুল বললাম। 26 গ্রাম কম মানে এটা 74 হবে, বিয়োগ করলে 100 থেকে 26 বাদ দিলে 74। তার মানে 74 গ্রামের জিনিস কিনছে কিন্তু বেচছে হচ্ছে 100 গ্রাম বিক্রি করছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, তাহলে তার লাভের হার কত হবে? লাভের হার সমান সমান কি? লাভের হার সমান সমান হচ্ছে যতটা লাভ হচ্ছে, তাহলে লাভ হচ্ছে কত? 26টা লাভ হচ্ছে। তাহলে 26 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? মানে কত গ্রামের জিনিস কিনছে? 74 এর জিনিস কিনছে, ওটাই ক্রয় মূল্য। মানে 74 পার্সেন্টে জানতে হবে, মানে ইন্টু 100 এত পার্সেন্ট। কাটাকুটি যে 2 দিয়ে কাটলে হয় 13, নিচে হয় 37, আর তো কিছু যাচ্ছে না। উপরে উপরে গুণ করে দিই, তাহলে 37 দিয়ে ভাগ করবো হচ্ছে 1300 কে। তাহলে প্রথমে 3 বার যায়, 3 বার দিলে হয় 3 7 21, হাতে 2, 3 থেকে 9 দিয়ে 11, তাহলে 9 1 0। এবার দেখো 5 বার যাবে না? 5 বার যাবে না। 5 বার দিলে, হ্যাঁ 5 বারই যাবে। 5 বার দিলে হচ্ছে 5 7 5 5, হাতে 3, 3 5 15 3 18, 185। তাহলে 35 পূর্ণ 5 এর 37%, এত পার্সেন্ট তার কি হচ্ছে? লাভ হচ্ছে। 35 পূর্ণ 5 এর 37, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে নিতিনের কাছে 1617 টাকা আছে, সেই টাকাটা তার ছেলে প্রবীণ এবং ঋষির মধ্যে ভাগ করে দেয় এবং বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখে, কোনো ব্যাংকে ট্যাঙ্কে জমা রাখে। 17 এবং 18 বছর পরে যথাক্রমে প্রবীণ এবং ঋষি সমান পরিমাণ অর্থ পাবে। আচ্ছা, সমান পরিমাণ অর্থ পাবে মানে এই সুদ আসলে সমান পরিমাণ পাবে। তাহলে নিতিন প্রবীণকে কত টাকা দিয়েছিল? আচ্ছা, নিতিনের কাছে কত টাকা আছে? মোট 1617। সেই টাকাটা দুজনকে দিয়েছে, প্রবীণ আর ঋষিকে দিয়েছে। তাহলে আমি ধরছি প্রবীণকে দিয়েছে হচ্ছে x টাকা আর ঋষিকে দিয়েছে হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 1617। তাহলে প্রবীণকে যদি x দেয়, ঋষিকে দেবে তাহলে কত? 1617 মাইনাস x টাকা। আচ্ছা, তারপরে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? 10%। ভালো কথা, মানে আর এর মান হচ্ছে 10% দুজনের ক্ষেত্রেই। এবং 17 এবং 18 বছর পরে যথাক্রমে প্রবীণ এবং ঋষি সমান পরিমাণ অর্থ পাবে। তাহলে প্রবীণের টাকাটা কত বছর হবে? 17 বছরের জন্য, আর ঋষির টাকাটা হবে 18 বছরের জন্য। মানে প্রবীণের x টাকাটা হবে 17 বছরের জন্য, আর ঋষির মানে 1617 মাইনাস x টাকাটা হবে 18 বছরের জন্য। তাহলে এই x টাকার 17 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? x ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 17। এটা কার সাথে সমান হবে? এই যে এই দুটো পরিমাণ আবার সমান হবে। এটা হচ্ছে ঋষির টাকার, মানে 1617 মাইনাস এক্স এর 18 বছরের, এই যে 18 বছরটা কার ক্ষেত্রে কাটছে? ঋষির ক্ষেত্রে। এর 18 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান, মানে 1 প্লাস 10/100 হোল টু দি, এটা 1000 হয়ে গেল, 10/100 হোল টু দি পাওয়ার 18 এর সাথে সমান হবে। আচ্ছা, আমি যদি এই এক্স গুলোকে একদিকে আনি, তাহলে বাঁ পাশের এক্স টা রয়েছে এক্স,
আর ডান পাশের x টা বাঁ পাশে আসলে তলায় আসবে বাই 1617 মাইনাস x। এটা ইজ ইকুয়াল টু কত? ডান পাশে দেখো রয়েছে 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 18, আর বাঁ পাশের এইটা যদি ডান পাশে এটা হোল টু দি পাওয়ার 18, হ্যাঁ, আর বাঁ পাশের এই 1 প্লাস 10/100 টাকে ডান পাশে পাঠালে ডান পাশের নিচে আসে 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 17। এখানে দেখো উপর নিচে একই জিনিস আছে, 1 প্লাস 10/100, উপরের পাওয়ার আছে 18, নিচের পাওয়ার আছে 17। তাহলে একই জিনিস থাকলে পাওয়ার গুলো কি করতে হয়? উপর নিচে থাকলে উপরটার থেকে নিচেরটা বিয়োগ করতে হয়। তার মানে 18 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 1 থাকে। তার মানে 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 1, মানে ওইটাই বসবে। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে x বাই 1617 মাইনাস x সমান সমান হচ্ছে 1 প্লাস 10/100। এটা কাটাকুটি যায়, তাহলে 1 প্লাস 10/1 10 মানে কত? এটা মানে হচ্ছে 11/10। এটা আমি একবারে লিখলাম কত? 11/10। এবার কোনাকুনি গুণ করি, তাহলে গুণ করলে কত হবে? 10x সমান সমান হচ্ছে 1617 কে 11 দিয়ে গুণ করবে, তাহলে কত হয়? 7 11 77 এর 7 হাতে 7, 11 কে 11 এর সাথে 18 এর 8 হাতে 1, 6 11 66 এর 67 7 হাতে 6, 11 কে 11 আর 6 17 মাইনাস 10x, তাহলে মাইনাস 11x, 10x না 11x। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 10x আর মাইনাস 11x বাঁ পাশে আসলে যোগ হয়ে যাবে, মানে 21x সমান সমান 1 7 7 8 7। তাহলে 21 টাকে ডান পাশে পাঠালে বাঁ পাশ থেকে কেটে দিলে ডান পাশের নিচেই আসে। আচ্ছা, তাহলে 7 দিয়ে কাটাকুটি করি, 3 7 21, এখানে হবে 7 দুগুণে 14, 3 7 5 7 35, 2 8 4 7 28 আর 1, 3 দিয়ে কাটাকুটি করলে হবে, নিচে লিখছি 3 8 24, 1 4 3 4 12, 2 1 7, মানে x এর মান কত হলো? x এর মান হলো 847 টাকা। তাহলে এক্স টা কি ধরেছিলাম আমি? এই যে প্রবীণকে কত টাকা দিয়েছে সেটাই হচ্ছে 847 বেরোলো। তাহলে প্রবীণকে কত টাকা দিয়েছিল? 847 টাকা। আর যদি বলতো ঋষিকে কত টাকা দিয়েছে, তাহলে হতো 1617 মাইনাস 847, যেটা হতো সেটা। এখানে এই জিনিসটা বোঝা যায় যে এই জায়গা থেকে কিভাবে করলাম। এটা দেখো ডান পাশের পাওয়ার 18 ছিল আর বাঁ পাশের পাওয়ার 17 ছিল। আমি যদি বাঁ পাশের পাওয়ারটা নিচে নিয়ে চলে আসি, তবেই দেখো কি হচ্ছে, 18 আর 17 বিয়োগ করলেই তোমার পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায় উপর নিচে থাকলে। তখন কি পড়ে থাকে? খালি একটাই জিনিস পড়ে থাকে। তারপরেরটা বলছে কি দেখো, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা এবং 110 কিমি পার ঘন্টা। একটি ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার। যদি ট্রেন দুটি একে অপরকে 21 সেকেন্ডে অতিক্রম করে তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, দেখো যেহেতু বিপরীত দিক থেকে আসছে সেক্ষেত্রে নেট গতিবেগটা কি হবে? এদের গতিবেগের যোগফল। যদি একই দিকে যেত তাহলে নেট গতিবেগ হতো বড়টার, মানে বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। এক্ষেত্রে বিপরীত দিক থেকে আসছে মানে নেট গতিবেগ কি হবে? এদের দুজনেরই গতিবেগের যোগফল। বিপরীত দিক থেকে আসলে নেট গতিবেগ কি? দুজনের গতিবেগের যোগফল। তাহলে নেট গতিবেগ কত হবে? 60 কিমি পার ঘন্টার 110 কিমি পার ঘন্টার যোগফল করলে কত হয়? 110 এর 60 যোগ করলে 170 এত কিমি পার ঘন্টা। তা কিমি পার ঘন্টাটাকে আমি কি নেব? মিটার পার সেকেন্ডে নেব। তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি 2 দিয়ে কাটি তাহলে হলো 9, আর এখানে হবে হচ্ছে 8 105, মানে কত হলো? 85 গুণ 5/9। তাহলে লিখি এরকমই রেখে দিলাম, কিছু করলাম না। 85 গুণ 5/9 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার কি বলছে? একটি ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার আর একে অপরকে 21 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একে অপরকে অতিক্রম করে, আচ্ছা 21 সেকেন্ড অতিক্রম করে। আমার এখানে গতিবেগ কত বেরিয়েছে? 85 ইন্টু 5/9 এত মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে হচ্ছে 1 সেকেন্ডে যাই হচ্ছে 85 ইন্টু 5/9 মিটার। তাহলে কত সেকেন্ড অতিক্রম করছে? 21 সেকেন্ড। 21 সেকেন্ডে তাহলে কতটা যাবে? এটা ইন্টু 21, মানে 85 ইন্টু 5/9 ইন্টু 21 এত মিটার। আচ্ছা, 3 দিয়ে কাটাকুটি যায়, 9 আর 21 কে, 3 3 9 আর 3 7 21। তার মানে কত বেরোচ্ছে? উপরে হচ্ছে 85 গুণ 35। আচ্ছা, 85 গুণ 35 করলে কত হয় দেখি? 5 5 25 এর 5 হাতে 2, 5 8 40 এর 2, 42 গুণ 3 5 15 5 হাতে 1, 3 8 24 এর 25, 5 5 আর 2 এর 7, 4 আর 5 এর 9, 2, মানে কত হচ্ছে? 2 9 7 5/3। আচ্ছা, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 29 এর মধ্যে 3 হচ্ছে 9 বার যায়, তাহলে থাকছে 27, আবার 9 বার যাবে, তারপরে থাকছে 5 মানে 1 বার যাবে পয়েন্ট, তারপরে 2 0 মানে 6 6, এরকম 6 6 করতে করতে চলে যাবে, বা 6 7। আচ্ছা, 6 7 আমি লিখবো না, এখানে দেখো একটা অপশন পয়েন্ট 6 6 রয়েছে। আচ্ছা, তা ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করা মানে কি? ট্রেন দুটোর দুজনার মোট দৈর্ঘ্য যাওয়া। তাহলে এই যে 9 9 1.66টা কি বেরোলো? এরা পরস্পরকে অতিক্রম করছে মানে ট্রেন দুটোর নিজেদের দৈর্ঘ্য যাওয়া। তো দুটো ট্রেনের দৈর্ঘ্য সমষ্টি তাহলে কত হবে? 9 9 1.66। এর মধ্যে দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 360 মিটার। তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত?
দুজনের দৈর্ঘ্যের সমষ্টি 991.66, একজনের যদি 360, অপরজনের কত হবে 951.66 থেকে 360 বিয়োগ করতে হবে, 360 বিয়োগ করে দিলে কত হয় 0.66133, মানে 300, এখানে 6 মানে 631.66, 631.66 দেখো অপশন বি তে আছে, তার মানে এটাই উত্তর হবে। তারপর এখানে বলেছে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, তো এখানে 6 এর জায়গায় কিন্তু 6 7 হওয়া উচিত ছিল, কারেক্ট হচ্ছে 6 7টা, কিন্তু অপশনে নেই তাই 6 নেওয়া হয়েছে। তারপর একটা দেখো কি বলছে, বলছে পেট্রোলের দাম লিটার প্রতি 60% বৃদ্ধি পেয়েছে, যদি খরচ কেবলমাত্র 12% বাড়াতে হয় তাহলে এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে। দেখো কি বলছে, আমি ধরলাম যে আগে পেট্রোলের দাম ছিল 100 টাকা পার লিটার, 60% বৃদ্ধি পেয়েছে মানে এখন দাম কত হয়েছে 160 টাকা, 100 টাকায় 60% বাড়লে এখন দাম কত 160 টাকা। আচ্ছা এবার কি বলেছে দেখো, যদি খরচ কেবলমাত্র 12% বাড়াতে হয়, তাহলে খরচ 12% বাড়াতে হলে খরচ আগে হতো 100 টাকা, তাহলে এখন খালি যদি 12% বাড়তে চায় তাহলে এখন খরচ কত হবে 112 টাকা, 100 যোগ 12 মানে 112 টাকা, তাহলে এর ব্যবহার কত কমাতে হবে, দেখো এখন দাম হয়ে গেছে 160, কিন্তু আমি খরচ করতে চাচ্ছি 112, তাহলে আমাকে ব্যবহার কমাতে হবে, কতটা কমাতে হবে 160 মাইনাস 112 এতটা, মানে হয় 48, কতর মধ্যে কমাতে হবে 160 এর মধ্যে কমাতে হবে, কারণ এখন ক্রয় মূল্য, এখন দাম হয়ে গেছে 160, তাহলে কমানো যতটা হবে ব্যবহার কমানোর হার কত হবে, যতটা কমাতে হবে মানে 48 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে এখন যত দাম সেটার মধ্যে, ডিভাইডেড বাই 160 ইন্টু 100%, পার্সেন্টেজ আনতে হবে মানে ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা একটা শূন্য কেটে গেল, 3 ষোলো হয় 48, তার মানে 3.30%, তার মানে এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে 30%, অপশন সি। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি শিবিরে 150 জন লোকের 85 দিনের খাবার মজুত আছে, 15 দিন পর 25 জন লোক সেই শিবির ছেড়ে চলে গেল, তাহলে অবশিষ্ট খাদ্যে বাকিদের আর কতদিন চলবে। আচ্ছা দেখো এটা খুব ভালো অঙ্ক, এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু খুব আসে। তাহলে একটি শিবিরে 150 জন লোকের 85 দিনের খাবার মজুত ছিল, 15 দিন পর, আচ্ছা 15 দিন পর মানে 15 দিন হয়ে গেল, তাহলে 15 দিন পরের কেসটা কি, তাহলে 15 দিন পর প্রথমে 150 জন লোকের কত দিনের খাবার ছিল, 85 দিনের মধ্যে 15 দিন চলে গেল, তাহলে আর কত দিনের খাবার ছিল 85 মাইনাস 15 মানে 70 দিনের খাবার ছিল। আচ্ছা তারপরে কি হলো, 15 দিন পর আবার 25 জন লোক এসে জুড়ে বসলো, সেই ও না সরি 25 জন লোক সেই শিবির ছেড়ে চলে গেল, তাহলে 25 জন লোক সেই শিবির ছেড়ে চলে গেল, এখন কতজন লোক আছে, আগে 150 জন ছিল, 25 জন চলে গেল, তাহলে এখন আছে কত 150 মাইনাস 25, তার মানে হবে কত 125 জন, তাহলে সেই খাবারে অবশিষ্ট খাদ্যে বাকিদের আর কতদিন চলবে, সেটা আমাকে বের করতে বলেছে, তো আমি ধরছি x দিন চলবে। আচ্ছা আমি এখানে ফর্মুলা পড়িয়েছিলাম যে কি m1 d1 সমান সমান m2 d2, যখনই এরকম টাইপের থাকবে যে m জন লোক d দিন চলবে, d1 দিন চলবে, যদি m1 জন লোকের d1 দিন চলে আর m2 জন লোকের যদি d2 দিন চলে, তাহলে m1 d1 সমান সমান m2 d2। কারণ কি কেন গুণ হচ্ছে, কারণ হচ্ছে সময় আর লোক সংখ্যার সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কারণ লোক যদি যত বাড়বে তো ওই খাবারের দিন তত কম চলবে, এই জন্য সময় আর মানুষের সাথে এই লোক সংখ্যার সাথে সবসময় কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এক্ষেত্রে m1 মানে কি, m1 মানে হচ্ছে মানুষের সংখ্যা, d1 মানে প্রথমে কতদিন চলছে সেটা, m2 মানে দ্বিতীয় ক্ষেত্রে মানুষের সংখ্যা, d2 মানে দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা। তো প্রথমে m1 কত, এখানে কতজন লোকের ছিল 150 জন লোকের, 15 দিন পরে আর কত দিনের খাবার মজুদ ছিল, 15 দিন পরে আর 70 দিনের খাবার মজুদ ছিল, তাহলে d1 এর মান হবে 70, সমান সমান m2 মানে কি, এখন কতজন লোক রয়েছে, এখন 25 জন চলে গেছে মানে 125 জন রয়েছে, ইন্টু d2 মানে কতদিন চলবে, আমি ধরছি x দিন চলবে, আর তাহলে x এর মান বের করলে কি হবে 150 ইন্টু 70 ডিভাইডেড বাই 125, এটা সমান সমান x, আমি x টা বাঁ পাশে লিখে দিলাম। আচ্ছা 125 আর 150 কে 25 দিয়ে কাটাকুটি যায় 5 25 সঙ্গে 125 আর 25 6 কে 150, আচ্ছা 5 আর 70 কে কাটাকুটি যায় 5 14 70, তাহলে কত হলো 6 14 84, তার মানে x এর মান বেরোলো 84, তাহলে অবশিষ্ট খাদ্যে বাকিদের আর কতদিন চলবে, অবশিষ্ট খাদ্যে বাকিদের আর 84 দিন চলবে, অপশন বি। তারপর একটা দেখো কি বলছে, বলছে 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে 50 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে যাচ্ছে, একে অপরের দিকে যাচ্ছে মানে মানে তারা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে নেট গতিবেগটা কি হবে, দুজনের গতিবেগের যোগফল, দুটো ট্রেনের গতিবেগের যোগফল মানে কত 50 যোগ 70, তার মানে কত হচ্ছে 120 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টাটাকে আমাকে কিসে নিতে হবে মিটার পার সেকেন্ডে, তার মানে কত দিয়ে গুণ করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, মানে 5/18 এত মিটার পার সেকেন্ড, 5 দিয়ে গুণ করলে কত 18 কে হচ্ছে 6 দিয়ে কাটাকুটি করলে 3 6 18 আর 6 দিয়ে করলে হয় 20, তার মানে 20 গুণ 5 মানে 100 ডিভাইডেড বাই 3 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা
ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করছে মানে কি, মানে তাদের মোট দৈর্ঘ্যটা অতিক্রম করা, তার মানে 180 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন বলেছে, মানে দুটো ট্রেনেরই দৈর্ঘ্য 180 মিটার। তাহলে পরস্পরকে অতিক্রম করা মানে কতটা দৈর্ঘ্য যাওয়া, দুটোরই দৈর্ঘ্য 180, তার মানে কতটা দূরত্ব যাওয়া, 180 গুণ 2 মানে 360 মিটার যাওয়া। তাহলে এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 100/3 মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটা ট্রেন দুটোর নেট গতিবেগ আর কি, ট্রেন দুটোর নেট গতিবেগ হচ্ছে 100/3 মিটার পার সেকেন্ড, মানে 100/3 মিটার অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে। 1 মিটার অতিক্রম করবে কত, 3/100 সেকেন্ডে। আর 360 মিটার অতিক্রম করবে কত, 3 গুণ 360 ডিভাইডেড বাই 100 সেকেন্ডে। আচ্ছা, শূন্য শূন্য কেটে দিলাম, আমার দেখো উত্তরে আছে পয়েন্টে। তাহলে 36 গুণ 3 করলে হয় 108 ডিভাইডেড বাই 10, তাহলে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর বাদিকে সরে, মানে 10.8 সেকেন্ড অতিক্রম করবে। তার মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি ক্লাসের 48 জন ছাত্রের গড় বয়স 22 বছর। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে শিক্ষক সহ সকল ছাত্রদের গড় বয়স হয় 23 বছর। শিক্ষকের বয়স কত? আচ্ছা, দেখো কি বলছে, টোটাল ছাত্র আছে 48 জন, তাদের গড় বয়স 22। শিক্ষককেও যদি যোগ করা হয় তাহলে এখন কতজন হলো, 48 জন ছাত্র ছিল, তার সাথে যদি শিক্ষক যোগ করা হয় তাহলে কতজন হলো, 48 যোগ 1 মানে 49 জন হলো। আচ্ছা, গড় বয়স বাড়লো, গড় বয়স কতটা বাড়লো, দেখো আগে ছিল 22 বছর, এখন ছিল 23 বছর, মানে কত বছর বাড়লো, 1 বছর বাড়লো। তাহলে শিক্ষক জয়েন করার ফলে, মানে শিক্ষককে নেওয়ার ফলে গড় বয়স বাড়লো 1 বছর। কতজনের মধ্যে কতজনের 1 বছর করে বাড়লো, এই যে 49 জনের 1 বছর করে বাড়লো। তাহলে 49 জনের 1 বছর করে যদি বাড়ে তাহলে বয়স কত বাড়লো, 49 বছর। যদি 49 জনের 2 বছর করে বাড়তো তাহলে বয়স কত বাড়তো, 49 গুণ 2। তার মানে শিক্ষকের বয়স ওই 48 জনের যে গড় বয়স ছিল তার থেকে আরো 49 বছর বেশি। তাহলে শিক্ষকের বয়স কত হবে, আগে ওদের গড় বয়স ছিল 22 যোগ 49, মানে কত, যোগ করলে হবে 71 বছর, মানে অপশন বি হবে। আর তোমরা যদি এমনি পাতে এভাবে বুঝতে না পারো তাহলে কিভাবে করতে পারো, দেখো 48 জন ছাত্রের গড় বয়স 22 বছর, তাহলে 48 জন ছাত্রের বয়সের সমষ্টি কত হবে, 48 গুণ 22 বের করো, 8 দুগুণে 16 6 হাতে 1, 4 দুগুণে 8 একে 9 গুণ 8 দুগুণে 16 6 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, মানে 6 6 9 15 5 হাতে 1 9 একে 10। আচ্ছা, তাহলে এখন কতজন আছে, এখন আছে 49 জন, 49 জনের গড় বয়স কত, 23 বছর। তাহলে 49 জনের বয়সের সমষ্টি কত, 49 গুণ 23 কত হবে, 3 নং 27 এর 7 হাতে 2, 3 4 12 দিয়ে 14 গুণ 9 দুগুণে 18 8 হাতে 1, 4 দুগুণে 18 একে 9, মানে 7 8 4 12 দিয়ে হাতে 1 9 একে 10 একে 11। তাহলে শিক্ষক ছাড়া তাদের বয়সের সমষ্টি হচ্ছে 1056, শিক্ষককে নিয়ে হচ্ছে 1127। তাহলে শিক্ষকের বয়স কত, এই 1127 মাইনাস 1056, তাহলে হবে কত, 1 7 71 বছরই হবে। এইভাবে করতে পারো। তাহলে এইভাবে আমি যেভাবে বললাম প্রথমেরটা সেটা তাড়াতাড়ি হবে, আর এইভাবে হচ্ছে বেসিক কনসেপ্ট দিয়ে যেটা সেটা, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বলছে রচিন কিছু দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা ও 80 কিমি দূরত্ব 40 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তাহলে রচিনের গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ সমান কি, গড় গতিবেগ হচ্ছে সমান সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে দেখো প্রথমে কি বলেছে, 60 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যাচ্ছে 60 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করছে, 60 গুণ 2, তার মানে কত কিমি, 120 কিমি। এটা কতক্ষণে যাচ্ছে, 2 ঘন্টায় যাচ্ছে। আর পরবর্তীতে কত কিমি যাচ্ছে, 80 কিমি যাচ্ছে। তাহলে পরবর্তীতে যাচ্ছে হচ্ছে 80 কিমি। এটা কি, 80 কিমি হচ্ছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে, তার মানে এই পরের 80 কিমি 40 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে পরের 80 কিমি যেতে কত টাইম লাগছে, 80 কিমি যেতে টাইম লাগছে 2 ঘন্টা। আচ্ছা, তাহলে সে টোটাল কতটা দূরত্ব গেছে, প্রথমে গেল দেখো 120 কিমি, পরে যাচ্ছে 80 কিমি, তাহলে টোটাল দূরত্ব কত যাচ্ছে, 120 যোগ 80 সমান সমান হবে 200 কিমি। আচ্ছা, এই 200 কিমি যেতে তার সময় কত লাগছে, প্রথমে 120 কিমি যেতে সময় লাগছিল কত, 2 ঘন্টা, আর পরেও 80 কিমি যেতে সময় লাগছে 2 ঘন্টা, মানে মোট সময় কত, 4 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত, টোটাল দূরত্ব মানে 200 ডিভাইডেড বাই টোটাল সময় মানে 4, এত কিমি পার ঘন্টা। তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে হয় 4 5 20 মানে 50, তাহলে কত হবে, 50 কিমি পার ঘন্টা, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 40% ছাড় এবং পরপর 25% ও 15% ছাড়ের মধ্যে পার্থক্য কত। আচ্ছা, এই 25% আর 15% ছাড়, দুটো ছাড় না দিয়ে যদি পরপর দুটো ছাড় না দিয়ে যদি একটা ছাড় দিত তাহলে কত ছাড় হতো। তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এক্ষেত্রে ফর্মুলাটাকে যদি বলে দিত x% ও y% পরপর x% ও y% ছাড়ের
সমতুল্য ছাড় মানে ওই দুটোর পরিবর্তে যদি একটা দিত তাহলে কি হতো, সমতুল্য ছাড় সমান সমান কি, ফর্মুলাটা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এই ফর্মুলায় ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে 25% আর 15% বলেছে, তো এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত হবে, 25 যোগ 15 মাইনাস 25 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। আচ্ছা কাটাকুটি যায় 4 25 100। আচ্ছা তাহলে থাকছে কত, 25 আর 15 যোগ করলে 40 বিয়োগ 15 ভাগ 4, 15 ভাগ 4 করলে কত হয়, 15 বাই যদি 4 দিয়ে ভাগ করি 15 কে 3 4 12, তারপর থাকছে 3 পয়েন্ট নিয়ে নেবো 0, 4 7 28 আর 2 আর 0 মানে 5 20 মানে 3.75। তাহলে 40 মাইনাস 3.75। আচ্ছা 40 থেকে যদি 3.75 বাদ দাও তাহলে থাকে হচ্ছে 36.25। তাহলে একটা হচ্ছে 40% ছাড় আর অন্য ছাড়টা হচ্ছে এই যে পরপর 25% আর 15% ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে 36.25% ছাড়। তাহলে এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত, এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য হবে 40 মাইনাস 36.25, তার মানে হবে 0.75 3.75, তার মানে এত পার্সেন্ট হবে পার্থক্য, তার মানে হবে অপশন ডি। তারপরটা দেখো কি বলছে, বলছে অমিত ও গোপাল বার্ষিক একই সরল সুদের হারে যথাক্রমে 5,400 টাকা ও 9,400 টাকা জমা রাখেন। যদি 4 বছর পর গোপালের সরল সুদ অমিতের সুদের থেকে 480 টাকা বেশি হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ। দেখো অমিতের কাছে কত রেখেছে জমা 5400 আর গোপাল কত রেখেছে 9400। একই সুদের হারে রেখেছে আর 4 বছরের পরে, 4 বছরের পরে দেখো গোপালের সরল সুদ অমিতের থেকে বলেছে 480 টাকা বেশি। কেন বেশি, কারণ দেখো গোপাল অমিতের থেকে বেশি টাকা রেখেছে, গোপাল রেখেছে 9400, অমিত রেখেছে 5400। তা কেন সুদটা বেশি হচ্ছে, এই যে এক্সট্রা টাকাটা রাখছে সেই টাকাটার জন্য সুদটা বেশি হচ্ছে। তা এক্সট্রা টাকাটা কত, এক্সট্রা টাকাটা যদি আমি বের করি তাহলে আমার একবারে হয়ে যাবে। এক্সট্রা টাকাটা দেখো 9400 মাইনাস 5400 মানে 4000। তা এই যে এক্সট্রা টাকা মানে এই 4000 টাকাটা 4 বছরের সুদ যদি আমি বের করি সেটাই হবে 480 টাকা। যেটা বেশি হচ্ছে আমি এখানে বেশি কত টাকা রেখেছে সেটা তার সুদটা বের করব, সেটা হবে এই যেই টাকাটা বেশি সুদ পাচ্ছে সে, মানে 4000 টাকার পিটিআর বাই 100 যেহেতু সরল সুদের ফর্মুলা কি পিটিআর বাই 100, তো পিটাকে আমি 4000 ধরছি ইনটু টি কত, কত বছরের জন্য 4 বছরের জন্য টি ইনটু আর এর মানটাই বের করতে বলেছে, তাহলে আর লিখলাম বাই 100 ইকুয়াল টু হচ্ছে 480। আচ্ছা এখানে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে আর সমান সমান কত হবে 480 ডিভাইডেড বাই 40 ইনটু 4। এই শূন্য কেটে গেল, 4 বারং হয় 48 আর 4 3 4 হয় 12 সমান সমান কত পার্সেন্ট 3%। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 3%, অপশন বি। তারপরটা দেখো কি বলছে, বলছে একজন দোকানদার 520 টাকায় একটা জিনিস ক্রয় করেছে, তাহলে 10% লাভ পেতে হলে তাকে ওই জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে। এটা অনেক ভাবে করা যায়, 10% লাভ মানে কত টাকা লাভ করছে সেটাও বের করতে পারো, 520 গুণ তার 10% করে, তারপরে 520 সাথে যোগ করে দিতে হবে, অথবা একবারেও করতে পারো, আমি একবারে করে দিই। তাহলে একবারে করলে তার লাভ বিক্রয় মূল্য কত হবে, 520 ইন্টু 10% লাভ করছে মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি হবে, তার মানে কত হবে 100 যোগ 10 মানে 110 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 52 গুণ 11 করলে কত, 11 দুগুণ 22 2 হাতে 2 5 11 55 দিয়ে 57 মানে 572 টাকা, অপশন বি। তারপরেরটা বা তোমরা মুখে মুখেও করতে পারো, 520 টাকার 10% মানে হচ্ছে 52 টাকায় বেশি বেচবে, তাহলে আগে ছিল 520 পরে 52 মানে যোগ করলে হয় 572। এভাবে মুখে মুখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, তো সরল অঙ্কের যে আমরা কি জানি আগে ভাগের কাজটা হয়। আচ্ছা এখানে দেখো ভাগের কাজ এই জায়গাটুকুতে রয়েছে, তাহলে এই জায়গাটুকু দেখো দুটোরই চিহ্ন মাইনাস মাইনাস, তো মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে 60 ভাগ 12 করলে কত হবে 5 হবে। আচ্ছা আমি প্রথম থেকে লিখি, তাহলে প্রথমে ছিল দেখো -9 যেরকম আছে লিখলাম, তারপরে এই মাইনাসটা ছিল মাইনাস, এটার ক্যালকুলেশন করে কত আসলো 5 যোগ, আবার এরপরে আমি কার কাজ করবো, এরপরে আমি গুণের কাজ করতে পারি, -3 আর -3 আর 9 গুণ করলে কত হয় -27, তাহলে যোগ -27, তাহলে আমার কত আসলো -9 -5 আর মাইনাস প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -27 হয়ে যাবে। তাহলে কত হবে, তিনটেই মাইনাস মানে চিহ্নটা মাইনাসই হবে, আর সংখ্যাগুলো যোগ করতে হবে, 9 এর পাশে হয় 14, 14 আর 27 হয় 41, তার মানে -41 হবে, অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা এটাও দেখো একটা সরল অঙ্ক, তাহলে আমি কি করবো, আগে ভাগের কাজ বা ব্র্যাকেটের কাজগুলো করব। এখানে দেখো 84 ভাগ 6, 84 ভাগ 6 করলে কত, 6 14 84 মানে এখানে হবে 14, তারপরে এই গুণটা রয়েছে গুণটাই লিখলাম, 7 91 বাই 7, 7 13 91, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, এখানে হবে 13 হবে, তার মানে 14 গুণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 13 যোগ 16 বাই 2 কাটাকুটি করলে কত হবে 8 হবে, লিখলাম 8,
ইন্টু 8 - 6 করলে কত হবে 2 হবে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, আর দরকার নেই। তাহলে 14 গুণ সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, তাহলে 13 আর 8 দুগুণে কত 16, এখানে হচ্ছে 16, 13 16 যোগ করলে 29। তাহলে এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 14 গুণ 29 করলে কত হবে 14 গুণ 29 মানে 4 নং 3606 হাতে 3 9 কে 9 3 12 গুণ 4 দুগুণে 8 2 1 2 মানে 6 8 2 10 শূন্য হাতে 1 2 3 1 4 মানে 406, অপশন ডি হবে। তারপরটা দেখো কি বলছে। আচ্ছা এখানে আরেকটা সরল অঙ্ক, তা এই শিফটে দেখো তিনটে সরল অঙ্ক আমি করিয়ে দিলাম। আগে দেখো যোগ বিয়োগ ভাগ গুণ রয়েছে, আগে কার কাজ করব ভাগের কাজ করব। 10 ভাগ 5 করলে কত হয় 2 হয়। তাহলে কি বেরোলো 16 যোগ 2 মাইনাস, তারপরে গুণের কাজ করতে হয়, 2 ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে গুণের কাজ করলে 3 দুগুণে 6, তাহলে 16 যোগ 2 মাইনাস 6। এর ক্ষেত্রে কি করতে হবে যোগগুলো আগে করি, 16 2 যোগ করলে কত 18, 18 থেকে 6 বাদ দিলে কত হবে 12 হবে। তার মানে অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে 672 ও 7056 এর লসাগু কত। আচ্ছা তাহলে লসাগু বলেছে মানে 672 কে লিখি আর 7056 কে লিখি, দুটোকেই দেখো 2 কমন যাচ্ছে, আমি একদম মৌলিক সংখ্যা ধরেই ভেঙে ভেঙে করছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাঙলে কত হয়, তাহলে হয় 336, এখানে হবে 3 5 2 3 5 2 8, আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে হয় 118, 118 না সরি, তাহলে 1 1 3 6 1 6 8, আর এখানে হবে তাহলে 1 1 5 7 1 2 6 4, আবার এটাকে 2 দিয়ে ভাঙা যাবে, তাহলে 2 দিয়ে করলে কত হয় 84, আর এখানে হবে 8 1 6 3 2, 84 কে আবার 2 দিয়ে দিলে হয় 42, এখানে হবে কত 4 1 6। আচ্ছা এটাকে 7 দিয়ে যায়, 7 দিয়ে দিলে কত 7 6 7 42, আর এখানে হবে 7 মানে 5 7 35, 5 7 35 তবে ঠিক করলাম না, 7 দিয়ে তো দুটোকে যাচ্ছে না, 5 7 35 6 6 না 7 দিয়ে যাচ্ছে না, এখানে 2 দিয়েই করতে হবে, 2 দিয়ে দিলে হয় কত 21 হয়, আর এটাকে হলে হবে 208। তারপরে আবার 21 আর 208 কে কত দিয়ে দেব, এটাকে এটাকে তো আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে এটা এরকমই হবে, আর কিছু দিয়ে যাচ্ছে না যেহেতু। তাহলে কত কত হলো 2 গুণ 2 করলে হয় 4, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে হয় 16, 16 এর সাথে 2 গুণ করলে হয় 32। তাহলে হচ্ছে কত 32 গুণ 21 গুণ 208, মানে 32 আর 21 গুণ করি কত হবে 2 1 কে 2 3 1 কে 3 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 3 এর 4 7 6, এর সাথে আবার কত গুণ হবে 208 গুণ হবে, মানে ইনটু 208। দেখো 8 দুগুণে হয় 16, মানে এইটাই হতে পারে অপশন। তা আমি একটু দেখি ভেঙে নি, 8 দুগুণে 16 6 হাতে 1 7 8 56 রাখে 57 7 হাতে 5 6 48 এর 5 53 গুণ 0 0 0 গুণ 2 দুগুণে 4 7 দুগুণে 14 4 হাতে 1 6 দুগুণে 12 রাখে 13, তাহলে 6 7 7 9 3 1, মানে আচ্ছা এটাতে অপশনই নেই, ভুল করলাম কিছু। আরেকবার দেখি, হ্যাঁ 3 1 ওফো, না না ঠিকই তো আছে, 1 2 6 এটা 3 1 0 5 2 1 6 8, আবার 2 দিয়ে দিলে হয় 1 1 3 6 1 6 8, এটা করলে হয় 1 1 5 7 1 2 6 4, ঠিক আছে 2 দিয়ে করলে হয় 8 4, এটা করলে হয় 8 8, তারপরে 1 6 মানে 8 হতো, তারপরে 2 হতো। আচ্ছা এখানে করলে হবে 82, এখানে করলে হবে 441, আচ্ছা এখানে 2 দিয়ে যাবে না, এই 2টা আর হবে না, এখানে 7 দিয়েই দিতে হবে, 7 দিয়ে করলে হবে 6, আর 7 7 6 7 42 3, এখানে আবার 3 দিয়ে করতে হবে, 3 দুগুণে 6 আর 21, তাহলে এটাই থাকবে, মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, 16 এর সাথে 16 গুণ 21 42, 16 এর সাথে 16 গুণ 21 মানে 6 একে 6 1 একে 1 6 দুগুণে 12 2 হাতে 1 2 একে 2 একে 3, মানে হচ্ছে 6 3, আহা 336, তার সাথে কত তার সাথে 42 গুণ হচ্ছে, 336 গুণ 42, 336 গুণ 42, 6 দুগুণে 12 2 হাতে 1 3 দুগুণে 6 রাখে 7 3 দুগুণে 6 গুণ 4 4 24 4 হাতে 2 3 4 12 2 14 4 হাতে 1 3 4 12 রাখে 15, মানে 2 7 4 11 1 হাতে 1 5 4 রাখে 5 6 11 1 হাতে 1 5 1 6 1 16,000 এক, তাও তো হচ্ছে না এ বাবা, ওফো এখানে ভুল করেছি, 4 6 24 4 হাতে 2 3 4 12 14 4 হাতে 1 3 4 12 রাখে 13, এখানে হবে
14,112 মানে অপশন এ হবে। হ্যাঁ, এটা একটু করে নিও, একটু ক্যালকুলেশনটা একটু ভুল করেছিলাম, যাই হোক এটা হবে 14,112। তারপরেরটা দেখো কি বলছে। বলছে রাজেশ্বর একটি কাজ 12 দিনে, বিক্রম সেই কাজটি 6 দিনে এবং সমীর সেই কাজটি 15 দিনে করতে পারে। তারা সকলে একসাথে কাজ শুরু করলো, মানে তিনজনেই একসাথে কাজ শুরু করলো, কিন্তু রাজেশ্বর দুদিন পরে কাজ ছেড়ে দিল। তাহলে দুদিন পর থেকে কে কে কাজ করলো? বাকি দুজন, মানে বিক্রম আর সমীর। এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রমও কাজ ছেড়ে দিল। তাহলে লাস্টের 3 দিন কে কাজ করেছে? আগে রাজেশ্বর ছেড়ে দিয়েছিল, আবার লাস্টের 3 দিন আগে বিক্রমও ছেড়ে দিল। তাহলে লাস্টের 3 দিন সমীর একা কাজ করেছে। তো এটাই এখানে বলেছে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? আচ্ছা, রাজেশ্বর কাজটা করে 12 দিনে, বিক্রম করে 6 দিনে, আর সমীর করে 15 দিনে। তাহলে কাজটা শেষ করে মানে কি? একা একা কাজটা শেষ করে মানে কাজটার এক অংশ করে, তাই না? তাহলে কাজটার এক অংশ করে অত দিনে, মানে 12 দিনে করে এক অংশ, মানে একদিনে কতটা করে? তাহলে রাজেশ্বর একদিনে করে হচ্ছে 1/12 অংশ, বিক্রম একদিনে করে কতটা? 6 দিনে শেষ করে, তার মানে একদিনে করে 1/6 অংশ, আর সমীর 15 দিনে শেষ করে, মানে একদিনে করবে 1/15 অংশ। তাহলে তারা তিনজন একসাথে কাজ শুরু করেছে। তাহলে তারা তিনজন মিলে একদিনে কতটা করবে? 1/12 যোগ 1/6 যোগ 1/15। লসাগু করলে কত হয়? 12 6 আর 15 লসাগু হবে 60, মানে 5/12 60 যোগ 6 10 60 যোগ 4 15 60। তার মানে কত হচ্ছে? 5 আর 10 15 আর 4 19/60। আচ্ছা, এইবারের কেস কি? মানে তারা তিনজন মিলে একদিনে এতটা কাজ করে, আর কিছু বলেনি। আচ্ছা, রাজেশ্বর দুদিন পরে কাজ ছেড়ে দিল, তার মানে তারা তিনজন কতদিন কাজ করেছে? 2 দিন কাজ করেছে। তিনজন মিলে একদিনে যদি 19/60 অংশ কাজ করে, তাহলে 2 দিনে কতটা কাজ করবে? 2 দিনে কাজ করবে হচ্ছে 19/60 ইন্টু 2। 2 আর 60 কে কাটলে হয় 30, মানে তারা তিনজন মিলে 2 দিনে কাজ করে হচ্ছে 19/30 অংশ। তাহলে আচ্ছা, এরপরে কি? আর লাস্টের তিন দিন আগে বিক্রম চলে গেল, তাহলে লাস্টের 3 দিন কে কাজ করেছে? লাস্টের 3 দিন হচ্ছে সমীর একা কাজ করেছে। তাহলে সমীর 15 দিনে করে পুরো কাজটা করতে পারে, তাহলে সমীর 15 দিনে করে হচ্ছে এক অংশ। তাহলে সমীর 3 দিনে কতটা করবে? 3/15 অংশ, তার মানে 1/5 অংশ। আচ্ছা, তাহলে এরা তিনজন মিলে দুদিনে করছে 19/30 অংশ, আর সমীর লাস্টের 3 দিন করছে 1/5 অংশ। তা এই দুটো কাজের সমষ্টি কত? 19/30 যোগ 1/5। লসাগু করলে কত? 30, 19 যোগ 5 6 30, মানে 6, মানে 25/30। কাটাকুটি করলে হয় 5/6। 5/6 অংশ কাজ হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কোন কাজটা? মাঝের কাজটুকু, মানে কত? টোটাল কাজ হচ্ছে এক অংশ, তার মধ্যে হয়েছে 5/6, মানে বাকি থাকলো হচ্ছে 1 - 5/6 করলে কত হয়? 1/6। তা এই 1/6 অংশটা কাজটা কে করছে? এই 1/6 অংশ কাজটা কোন কাজটা? এই রাজেশ্বর দুদিন পরে যাওয়ার আর বিক্রমের 3 দিন আগে যে কাজটা শেষ হওয়ার তার আগের কাজটা, মানে ওদের মধ্যবর্তী কাজটা। তার মানে এই টাইমটা কে কে কাজ করবে? এই টাইমটায় কাজ করবে হচ্ছে রাজেশ্বর তো চলে গেছে, মানে বিক্রম আর সমীর মিলে কাজ করবে। তো বিক্রম আর সমীর, বিক্রম একদিনে করে হচ্ছে 1/6 অংশ, সমীর একদিনে করে 1/15 অংশ। তাহলে এরা দুজন মিলে একদিনে কতটা করবে? 1/6 যোগ 1/15। লসাগু করলে কত হয়? 6 আর 15 লসাগু হচ্ছে 30, মানে 5 যোগ 2, তার মানে একদিনে কতটা করে? 7/30 অংশ। আর কাজ বাকি আছে হচ্ছে 1/6 অংশ। তাহলে 7/30, আচ্ছা 7/30 অংশ একদিনে করে, মানে কত টাইম লাগবে? মানে টাইম লাগবে হচ্ছে, এটাকে উল্টে দিলে যত হয় 30/7, তার মানে 30/7 অংশ। এক অংশ করে হচ্ছে 30/7 দিনে। তাহলে এক অংশ করে 30/7 দিনে ওরা দুজন মিলে। তাহলে 1/6 অংশ করবে কত দিনে? 1/6 ইন্টু 30/7 দিনে, কাটাকুটি যায় 5, মানে কত দিনে হলো? 5/7 দিনে। তার মানে ওরা দুজন মিলে 1/6 অংশ করছে কত দিনে? 5/7 দিনে। তাহলে আমাকে কি বের করতে বলেছে? কাজটি মোট কত দিনে শেষ হবে? কত দিনে শেষ হবে? এখানে দেখো তিনটে কাজ। একটা হচ্ছে ওরা দুজন মিলে কাজ করেছে 2 দিন, তারপরে লাস্টের 3 দিন বিক্রম এই সমীর একা কাজ করেছে, তাহলে 2 আর 3। আর মাঝের কিছুটা দিন ওরা দুজন মিলে কাজ করছে, সেই দিনটা কত? সেই দিনটা হচ্ছে কোথায় গেল? সেই দিনটা হচ্ছে 5/7। তার মানে টোটাল কত দিন লাগবে? এইগুলোর গুণফল, তাহলে 2 আর 3 যোগ করলে 5, আর 5/7 মানে 5 পূর্ণ 5/7। তার মানে অপশন সি হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।